আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তো তোমার সাথে এত কিছু হয়েছে সেটা তুমি কাউকে বলনি কেন? না বললে কি করে জানবো আমরা? তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি চলছে সেটা আমরা কিভাবে জানবো? তুমি কখনো বলেছো কাউকে? কণিকা চোখের পানি মুছে উঠে দাঁড়িয়ে তাচ্ছিল্যের সুরে বলল, বলার কথা বলছেন? বলেছিলাম না? আম্মাকে জিজ্ঞেস করেন বলেছিলাম কিনা। প্রথম যখন মারতো তখন আমি আম্মাকে বলেছিলাম। তিনি তার ছেলেকে হয়তো একটু বুঝিয়েও দিয়েছিলেন, কিন্তু তাতে কি হলো? উল্টো তার নির্যাতন আরো বেড়ে গেল। তার অভিযোগ দেওয়ায় সে আরো শাস্তি দিল আমাকে। তাহলে কি করব আমি? নিজের মা বাবাকে বললাম, তারা বলে ঘর সংসারে এমন নাকি হয়েই থাকে, মানিয়ে নিতে হয়। তাহলে আর কার কাছে যাব আমি? তাই ধীরে ধীরে তার অত্যাচার সহ্য করা ছাড়া আর কোনো উপায় ছিল না আমার। আচ্ছা মানলাম আমাদের স্বামী স্ত্রীর ব্যাপারে আপনারা জানতে পারেননি, কিন্তু আপনার ছেলের বাইরের কুকর্মও কি কখনো বুঝতে পারেননি আপনি? আপনার ছেলে যে জঘন্য একটা চরিত্রহীন মাখিবাজ লোক, তাও কি কখনো টের পাননি আপনি? সে দিনের পর দিন পরনারীতে মজে থাকে, সেটা বুঝতে পারেননি কখনো? শুধু তাই না, তার কুনজর থেকে তার নিজের ছোট ভাইয়ের বউকেও ছাড় দেয়নি সে। এই কথা শোনার সাথে সাথে বিরাট একটা ধাক্কা খেল পঙ্খী সহ বাকি সবাই। কণিকা পঙ্খির দিকে ছলছল চোখে তাকিয়ে বলল, হ্যাঁ পঙ্খী, ওই জঘন্য লোকটার কুনজর তোমার উপরেও ছিল। সেদিন রাতে তোমাকে যে ছুঁয়েছিল সেটা ওই নিকৃষ্ট লোকটাই ছিল। আমি সেদিন দেখে ফেলেছিলাম তাকে, কিন্তু সেদিন কিছু বলার সাহস পাইনি। তবে যেদিন আমার তৃতীয় সন্তানকে সে খুন করলো, সেদিনই আমি মনে মনে পণ করে নিয়েছিলাম ওই লোকের মত আমার হাতেই হবে। বাস শুধু সুযোগের অপেক্ষায় ছিলাম, আর কাল সেই সুযোগটা পেয়ে যায় আমি। কোনো কারণে আমি বাইরে আসতেই দেখি জুবাইদ পঙ্খিকে অজ্ঞান করে ওকে নিয়ে যাচ্ছে। আমি বুঝে যাই সে কি করতে চাচ্ছে, তাই রান্নাঘর থেকে ধারালো ছুরিটা নিয়ে আমিও বেরিয়ে পড়ি। এতটুকু শুনেই যেন শিউরে ওঠে পঙ্খী। সারা শরীর ঘৃণায় গলিয়ে ওঠে তার। যাকে সে এত ভালো লোক ভাবছিল, বড় ভাইয়ের মতো সম্মান করত, সেই লোক কিনা এত খারাপ। আমাকে পঙ্খির হঠাৎ আরো আধো কিছু মনে পড়ল। কালকে যেন ওকে বলেছিল, এখন কে বাঁচাবে তোকে আমার হাত থেকে? আজ তো আমি খায়েশ মিটিয়েই ছাড়বো। এমন আরো কি যেন বলছিল। হয়তো তখন আধো আধো জ্ঞান ফিরেছিল পঙ্খির, কিন্তু তারপর কি হয়েছিল সেসব কিছুই মনেই নেই। হয়তো ক্লোরোফর্মের লেশের কারণে আরো বেহুশ হয়ে গিয়েছিল সে। তারপর যখন জ্ঞান ফেরে তখন জুবাইদের মৃত লাশ দেখতে পায়। কিন্তু এর মাঝখানে কি হয়েছিল? তবে কি ওই জঘন্য লোকটা আমার কোনো ক্ষতি করেছে? ভাবতেই যেন অন্তরাত্মা হুঙ্কার দিয়ে ওঠে তার। হাত পা কেমন অবশ হয়ে আসে। সত্যি এমন কিছু হলে সে বাঁচতে পারবে না। এই কলুষিত জীবন নিয়ে নিঃশ্বাস নিতে পারবে না কিছুতেই। শাকিল কণিকার উদ্দেশ্যে বলে ওঠে, তারপর কি হয়েছিল বাবুই? কণিকা বলতে লাগলো, জুবাইদ গাড়ি নিয়ে বের হয়েছিল আর আমি পায়ে হেঁটে বের হয়েছিলাম, তাই সে আমার অনেক আগেই তার গন্তব্যস্থলে পৌঁছে যায়। আমিও সেই পথ অনুসরণ করে দ্রুত হেঁটে যাই। হেঁটে যেতে যেতে আমার অনেক সময় লাগে। 1-1.5 ঘন্টা হাঁটার পর আমি ওর গাড়ি দেখতে পাই। আমি সেদিকে এগিয়ে যাই আর গিয়ে দেখি পঙ্খী মাটিতে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। আর একটু সামনে যেতেই দেখি জুবাইদ মাটিতে পড়ে আছে। নাকের কাছে হাত দিয়ে বুঝতে পারি তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। তখনই যেন ক্রোধে ফেটে পড়ি আমি। ওই জঘন্য লোকটাকে নিজের হাতে না মারার আক্ষেপে পাগল হয়ে যায় আমি। আমার হাতে থাকা চাকু দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকি তাকে। তারপর বাকিটা তো সবাই জানেনি। এতক্ষণ ধরে কণিকার কথা শুনে সবাই বাকরুদ্ধ হয়ে যায়। কেউ কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে পারে না। অতঃপর শাকিল বলে উঠল, তার মানে আপনার কথা অনুযায়ী জুবায়েদকে আপনি খুন করেননি? দেখুন, এটা সত্যি হলো এই মুহূর্তে আপনাকে আমার গ্রেফতার করতেই হবে, কারণ কোনো কিছু না প্রমাণ হওয়া পর্যন্ত আইনের নজরে আপনিই কালপ্রিট। তাই আপনাকে আমার সাথে যেতে হবে। দরকার পড়ে জামিন নেওয়ার ব্যবস্থা করতে পারেন। কণিকা আর কিছু বলল না। লেডি কনস্টেবল এসে কণিকাকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে গেল। সারা বাড়ি যেন হতবিহ্বল থমকে রয়ে গেল।
রুমে এসে পঙ্খিকে না দেখে ভ্রু কুঁচকে আসলো ইন্ধনের। কণিকাকে নিয়ে যাওয়ার সময় ইন্ধনও ওদের সাথে গিয়েছিল। কণিকাকে ছাড়ানোর ব্যাপারে শাকিলের সাথে কিছু কথা বলতে গিয়েছিল সে। বাসায় আসার পর থেকে পঙ্খিকে দেখেনি। এখন রুমে এসেও তার দেখা নেই। ওয়াশরুমের দরজা বন্ধ দেখে বুঝল পঙ্খি ওয়াশরুমে হয়তো, তাই সে গিয়ে বিছানায় গিয়ে নিজেকে একটু এলিয়ে দিল। কিন্তু অনেক সময় পার হওয়ার পরও পঙ্খিকে বের হতে না দেখে কেমন খটকা লাগলো ইন্ধনের। সে উঠে গিয়ে ওয়াশরুমের দরজায় নক করে বলল, পঙ্খি, তুমি ঠিক আছো? এত সময় ভেতরে কি করছো? কিন্তু ভেতর থেকে কোনো প্রতিউত্তর এলো না। ইন্ধন এবার আরও জোরে নক করে একটু উচ্চস্বরে পঙ্খিকে ডাকলো, তবুও কোনো প্রতিক্রিয়া এলো না। ইন্ধনের এবার চিন্তা হতে লাগলো। সে জোরে জোরে দরজায় চাপড় মেরে ডাকতে লাগলো, পঙ্খি, পঙ্খি, কথা বলছো না কেন? দরজা খোলো, কি হয়েছে তোমার? না, কোনো জবাব নেই। ইন্ধন অস্থির হয়ে গেল এবার। সে এবার সজোরে দরজা ধাক্কাতে ধাক্কাতে বলল, পঙ্খি, শুনতে পাচ্ছ আমাকে? দরজা খোলো বলছি, না হলে কিন্তু দরজা ভেঙে ফেলবো আমি পঙ্খি। আর থাকতে পারল না ইন্ধন। সর্বশক্তি দিয়ে দরজা ধাক্কিয়ে দরজার ছিটকিনি ভেঙে ফেলল। দরজা খুলে গেল তখন। ইন্ধন দ্রুত ভেতরে ঢুকে দেখল পঙ্খি শাওয়ারের নিচে বসে থরথর করে কাঁপছে। মুখটা রক্ত শূন্য ফ্যাকাশে হয়ে গেছে তার। পঙ্খির এহেন অবস্থা দেখে আতকে উঠল ইন্ধন। ছুটে গেল পঙ্খির নিকট। আগে শাওয়ারটা বন্ধ করে দিল। তারপর পঙ্খিকে ধরতে গেলেই ছিটকে পিছিয়ে যায় সে। কম্পিত স্বরে বলে, ছুবেন না আমাকে, আমি আর আপনার উপযোগ্য নই। অপবিত্র হয়ে গেছি আমি, পচে গেছি আমি। এই দেখেন কেমন দুর্গন্ধ বেরোচ্ছে, এত ঘষলাম তবুও যাচ্ছে না। ইন্ধন খেয়াল করলো পঙ্খি তার হাত আর শরীর ঘষে চামড়া উঠিয়ে লাল করে ফেলেছে। মুহূর্তেই যেন চোয়াল শক্ত হয়ে এলো ইন্ধনের। চোখ মুখ ভয়ঙ্কর কঠিন হয়ে এলো তার। ক্রোধিত চোখে তাকিয়ে চোয়াল চিবিয়ে বলল, কি করেছো তুমি এসব? আমার শরীরের ময়লা পরিষ্কার করছিলাম, কিন্তু পরিষ্কার হচ্ছে না কিছুতেই। কি করব আমি? ইন্ধনের ক্রোধ মাথায় চড়ে গেল। রাগে কপালের রগ ফুলে উঠল তার। ইন্ধন পঙ্খির চুলের মুঠি শক্ত করে চেপে ধরে ক্রুদ্ধ কণ্ঠে বলল, তোর সাহস কি করে হলো নিজেকে এভাবে আঘাত করার? তুই জানিস না তোর সব কিছুর ওপর শুধু আমার অধিকার? তোর সব কিছু আমার, তাহলে আমার জিনিসে তুই ক্ষত করলি কোন সাহসে? আর কি বলছিস? তোর শরীর নোংরা হয়ে গেছে, পচে গেছে? কে বললো তোকে? হ্যাঁ, কিসের গন্ধ আসছে তোর শরীরে? শুধু আমার শরীরের ঘ্রাণ ছাড়া আর কোনো গন্ধ ছুঁতে পারবে না, কখনো না। আমি থাকতে তোকে কেউ নোংরা করতে পারবে না, কেউ না। পঙ্খি কান্না চুরিত কণ্ঠে বলল, কিন্তু ওই লোকটা। কিচ্ছু করতে পারিনিও, কিচ্ছু না। আরে এতটুকু বোধও কি নেই তোমার? তোমার সাথে তেমন কিছু হয়ে থাকলে কি তুমি নিজে সেটা বুঝতে পারতে না? ইন্ধনের কথাই এবার যেন পঙ্খি একটু আশ্বস্ত হলো। সত্যিই তো, তেমন কিছু হলে তো বুঝতে পারতো। তার মানে ওই জঘন্য লোকটা তার ষড়যন্ত্রে সফল হয়নি। নষ্ট করতে পারেনি আমাকে। কথাটা ভেবে আবেগপ্রবণ হয়ে কেঁদে উঠল পঙ্খি। ইন্ধনের ক্রোধ যেন এবার একটু দম নিল। চোখ বন্ধ করে নিজেকে একটু শান্ত করল সে। তারপর পঙ্খিকে দাঁড় করিয়ে গায়ের ভেজা শাড়িটা খুলে বালতিতে রেখে দিল। 5 কোলে তুলে রুমে এনে বিছানায় বসিয়ে দিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছে দিতে লাগলো পঙ্খির। ইন্ধনের চেহারায় এখনও রাগী ভাব দেখা যাচ্ছে। পঙ্খি কেমন সম্মোহিত নজরে তাকিয়ে আছে ইন্ধনের পানে। চোখের পলকও পড়তে ভুলে গেছে, যেন ইন্ধনের মাঝে অজানা কিছু আবিষ্কার করছে সে। দেখতে দেখতে হঠাৎ এগিয়ে গিয়ে ইন্ধনকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল সে। আচমকা পঙ্খির কাছে প্রথমে একটু অবাক হলো ইন্ধন, তারপর বলল, দেখো, এসব করে লাভ হবে না, আমার রাগ কমবে না, ছাড়ো আমাকে। পঙ্খি ছাড়ল না, বরং হাতের বাঁধন আরও পোক্ত হলো, আরও নিবিড়ভাবে মিশে গেল ইন্ধনের মাঝে। ইন্ধনের গলায় নাক ডুবিয়ে তার শরীরের ঘ্রাণ টেনে নিল নিচের মাঝে। পঙ্খির এমন আলিঙ্গনে লোমকূপ দাঁড়িয়ে গেল ইন্ধনের। এই প্রথম পঙ্খি নিচে থেকে এভাবে কাছে এলো ওর। নিজেকে শক্ত রাখা কঠিন হয়ে যাচ্ছে ইন্ধনের জন্য। অবাধ্য হাত দুটো নিচের মতো করেই পৌঁছে গেল পঙ্খির উন্মুক্ত কোমরে। কোমর পেঁচিয়ে শক্ত করে চড়িয়ে ধরে পঙ্খির ভেজা চুলে নাক ডুবিয়ে দিল। পঙ্খি ইন্ধনের কানে ফিসফিসিয়ে বলল, তোমার দেহের ঘ্রাণ আমার রুহুতে মিশিয়ে দাও।
তোমার ঘ্রাণ ব্যতীত অন্য কোনো ঘ্রাণ যেন আমার শ্বাসতন্ত্রে না আসতে পারে। তোমার ঘ্রাণে নিমজ্জিত থাকতে চাই আমি। পঙ্খির আকুল আবেদনে ইন্ধনের হৃদস্পন্দন থমকে যাওয়ার উপক্রম। আজ প্রথম পঙ্খী ওকে তুমি বলে সম্বোধন করছে। হয়তো পঙ্খী নিজেও টের পায়নি সেটা। প্রিয়তমার আহ্বানে সাড়া দিতে বিলম্ব করল না ইন্ধন। পঙ্খির মুখটা সামনে এনে তার অধরে অধর আবদ্ধ করল। পঙ্খী হাত বাড়িয়ে ইন্ধনের শার্টের বোতাম খুলে শরীর থেকে আলাদা করে দিল শার্টটাকে। ইন্ধনের মাঝে বিলীন করল নিজেকে। রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দিল নিজের ঘ্রাণ। সময় বহমান, কারোর জন্য থেমে থাকে না। জুবাইদের মৃত্যুরও 1 মাস গত হয়ে গেছে। পরিবেশ ধীরে ধীরে আবারও স্বাভাবিক হওয়া শুরু করেছে। শুধু জাহানারা এখনও স্বাভাবিক হয়নি। দুইটা জোয়ান ছেলের শোকে সে এখন চুপচাপ নির্জীব হয়ে গেছে। সন্তান যেমনই হোক, তবুও তো নারী ছেঁড়া ধন, শক্ত হবেই। জাহানারা এখন তেমন কোনো কথাবার্তা বলে না। একা একা অনুভূতি শূন্যের মতো বসে থাকে। কাল কণিকাকে হাজত থেকে জামিনে ছাড়িয়ে এনেছে ইন্ধন। পোস্টমর্টেম রিপোর্টে এটা ক্লিয়ার হয়েছে যে জুবাইদের মৃত্যু ছুরির আঘাতে হয়নি। তার শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে, আর তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। তাই কণিকার জামিন নিতে বেশি সমস্যা হয়নি। যদিও এ বাড়িতে তাকে দেখে কেউই তেমন খুশি হননি। খদিজা তো কোনো মতেই তাকে এ বাড়িতে রাখার পক্ষে না। তবে ইন্ধনের দৃঢ়তার সামনে আর কেউ পেরে ওঠেনি। ইন্ধন চোর গলায় সবাইকে বলে দিয়েছে, কণিকা ভাবি এই বাড়িতেই থাকবে। ভাবি না চাওয়া পর্যন্ত তাকে কেউ তাড়াতে পারবে না। শামসুল মজুমদারও ইন্ধনের কথায় সহমত জানিয়েছেন। তাই এই নিয়ে আর কেউ বেশি কিছু বলতে পারেনি। শরৎ প্রায় বিদায়ের পথে। আর সপ্তাহখানেক পরই আশ্বিন মাস চলে গিয়ে কার্তিকের সাথে হেমন্তের আগমন ঘটবে প্রকৃতিতে। গরমের প্রখরতা অনেকটাই কমে গেছে। বাতাসে শীতলতার মাত্রা হালকা বেড়েছে। শরতের এই শীতল বাতাসে নিজেকে একটু সিক্ত করতে বিকালে ছাদে আসলো পঙ্খী। ইন্ধন এখনো ফেরেনি। তার এখন সময় কই। নির্বাচনে তার দল বহুমাত্রায় জয়ী হয়েছে। নেতা সাহেব এখন জনসেবা করতে ব্যস্ত। তার দেখা পাওয়া এখন পূর্ণিমার চাঁদের মতো দুর্বোধ্য হয়ে গেছে। মাঝে মাঝে খুব অভিমান হয় পঙ্খীর। তবে সারা দিন পর লোকটার মুখ দেখলেই সব অভিমান মুহূর্তেই উড়ে যায়। অভিমান বলতে কিছু আছে, সেটাই যেন ভুলে যায় তখন। এসব ভাবতে ভাবতেই নিজের মনেই হাসে পঙ্খী। ছাদে আসতেই দেখল কণিকা ছাদের এক কোণায় মনমরা হয়ে বসে আছে। পঙ্খী এগিয়ে গেল তার কাছে। কণিকার পাশে বসে কাঁধে হাত রেখে বলল, জানি আপনার সাথে যা হয়েছে তা ভোলা সহজ না, তবে কালো অতীতে ডুবে থাকলে ভবিষ্যতের নতুন আলো কিভাবে দেখবেন? তাই অতীত থেকে বের হয়ে ভবিষ্যতের নতুন আলোয় পা রাখুন। কণিকা মলিন তাচ্ছিল্যের সুরে বলল, নতুন ভবিষ্যৎ? আমার আবার কি ভবিষ্যৎ, যেখানে বেঁচে থাকাটাই শুধু দায়ভার টানা? সেখানে নতুন আলো কোত্থেকে আসবে? পঙ্খীর হঠাৎ সেদিনের কথা মনে পড়ল। পঙ্খী ইতস্ততভাবে বলল, ভাবি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করতাম আপনাকে। হ্যাঁ বলেন না। বলছিলাম যে আপনার জীবনে কি কেউ আছে? দেখুন, সবারই ভালো থাকার অধিকার আছে। আপনিও চাইলে অন্য কারোর সাথে নতুন করে জীবন শুরু করতে পারেন। কণিকা ভ্রু কুঁচকে বলল, কি বলতে চাইছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। আসলে কিছুদিন আগে রাতের বেলা আপনাকে একটা লোকের সাথে চুপি চুপি দেখা করতে দেখেছিলাম আমি। তাই বলছিলাম যে যদি তেমন কেউ থেকে থাকে তাহলে। না পঙ্খী, ভুল ভাবছো তুমি। তুমি যা ভাবছো তা নয়। আমি যার সাথে দেখা করি সে আমার খালার ছেলে পলাশ ভাইয়া। উনি ওকে নিজের বোনের চেয়েও বেশি ভালোবাসে। তাই কোনো বিপদ আপদে তাকে ডাকি আমি। তারও নিজের পরিবার আছে, দায় দায়িত্ব আছে। তাই চেয়েও সবসময় আমার জন্য লড়তে পারে না। তবে যে কোনো দরকারে ডাকলে সে ছুটে আসে। এ বাড়িতে আসতে পারি না। এ বাড়িতে বাইরের পরপুরুষ আসা তেমন পছন্দ করে না। তাই আমার খুবই প্রয়োজন হলে লুকিয়ে তার সাথে দেখা করার সাহায্য চাই। সেদিন তুমি যখন জিজ্ঞেস করলে আমি গর্ভবতী কিনা, তখন আমি ভয় পেয়ে যাই। কারণ এর আগে 2 বাচ্চা নষ্ট করে দিয়েছে জুবাইদ। তাই নিশ্চিত হতে আমি ওই পলাশ ভাইকে নিয়ে শহর থেকে মেডিকেল কিট আনিয়ে পরীক্ষা করি, আর তাতে পজিটিভ আসে। সেটা দেখে আমি ভয় আটকে উঠি। আরও একটা সন্তানের অনাগত মৃত্যুর ভয় কাঁদতে থাকি আমি। তখন ভাইয়া আমাকে সান্ত্বনা
সান্ত্বনা দিয়ে বলেছিল আমি চাইলে জুবাইদকে ছেড়ে দিয়ে তার বাড়ি গিয়ে থাকতে পারি, কিন্তু আমি জানি সেটা করা যায় না। নিজের গ্লানি অন্যের ঘাড়ে কিভাবে চাপিয়ে দেই। বাস এভাবে কোনো প্রয়োজন হলে তার সাথে দেখা করতাম, আর কিচ্ছু না। সব শুনে পঙ্খী একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সে কি ভাবছিল আর কি হলো। তবে কণিকার জীবনে সত্যিই কেউ আসলে ভালো হবে, তার জীবনটাও একটু নতুন রঙে রঙিন হবে, এমনটাই মনে মনে দোয়া করছে পঙ্খী। সন্ধ্যার পর ইন্ধন ফিরল গৃহে। তাকে আসতে দেখেই পঙ্খী চুলোয় কফি বসালো। নেতা সাহেবের আসতেই কফি লাগে আগে, তাই আগে আগে সেটা করছে। কফি বানানোর মাঝেই হঠাৎ বাইরে কি যেন ধুম করে পড়ার শব্দ পেল পঙ্খী। একটু চমকে গিয়ে বাইরে আসলো সে। বাইরে এসে দেখলো রান্নাঘরের বাইরের ফুলদানিটা পড়ে আছে, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেল না সে। কিভাবে পড়লো তাহলে এটা? পঙ্খী আর বেশি না ঘেটে ফুলদানিটা উঠিয়ে ঠিক করে রাখলো। তারপর কফি বানিয়ে মগে ঢেলে নিচের রুমে নিয়ে গেল। রুমে এসে দেখলো ইন্ধন ততক্ষণে ফ্রেশ হয়ে বের হয়েছে। পঙ্খী কফির মগটার সামনে এগিয়ে দিয়ে বলল, আপনার কফি। ইন্ধন পঙ্খীর হাত থেকে কফির মগটা নিয়ে টেবিলের ওপর রেখে দিল। তারপর পঙ্খীর হাত ধরে টান মেরে নিজের সাথে মিশিয়ে নিল তাকে। পঙ্খীর কোমর জড়িয়ে ধরে কাঁধে মুখ ডুবিয়ে দিয়ে বলল, ছাড়ো তোমার কফি, আগে আমার কাছে আসো। তুমি জানো কতদিন তোমাকে একটু মন ভরে কাছে পাই না। ব্যস্ততার কারণে তোমাকে একটু ভালো করে আদরও করতে পারি না। পঙ্খী লজ্জায় নতজানু হয়ে পড়ল। কি করছেন? কফি ঠান্ডা হয়ে যাবে তো। যাক, ঠান্ডা হয়ে আইসক্রিম হয়ে যাক, কফির চেয়ে বেশি উষ্ণতা তোমার মাঝে আছে। আর আমার তৃষ্ণা এখন কফিতে মিটবে না, তোমাকে পান করলেই মিটবে। কি বলছেন এসব? আরে কি আপনি আপনি লাগিয়ে রেখেছো? সেদিন তো কি সুন্দর তুমি করে বলছিলে, তারপর কি হলো? গাজনির মতো শর্টটাই মেমোরি লস হয়ে গেল নাকি তোমার? সেদিনের কথা মনে আসতেই লজ্জায় একেবারে নুইয়ে পড়ল পঙ্খী। সেদিন ওর কি হয়েছিল কে জানে। সেদিন যেন নিজের মাঝেই ছিল না ও, আর এই লোকটা সেদিনের কথা বারবার বলে বলে ওকে শুধু লজ্জা দেয়। পঙ্খী ইন্ধনের বাহুবন্ধন থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে লাজুক ভঙ্গিতে বলল, সারুন, আমার কাজ আছে। ইন্ধন ছাড়ল না, বরং হাতের বাঁধন আরো শক্ত করল। পঙ্খীকে লজ্জায় ফেলতে তার ভীষণ মজা লাগছে, তাই পঙ্খীর লজ্জার ডোজ আরও বাড়িয়ে দিয়ে দুষ্টু সুরে বলল, ও আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে সেদিন নিজের কার্যসিদ্ধি করার দরকার ছিল, তাই অমন করেছো, তাই না? কাজ শেষেই হাত ধুয়ে ফেললে। তুমি তো দেখছি রাজনীতিবিদের চেয়েও ধুরবাজ। কেমন কুটিল ষড়যন্ত্র করে এই মাসুম বাচ্চাকে দিয়ে কার্যসিদ্ধি করে নিলে। আজ একটু বোকা বলে এমনটা করতে পারলে আমার সাথে। ছলে বলে আমার দেহটাকে ভোগ করে নিলে তুমি, আমার যৌবন এভাবে শুষে নিলে। এই অবলার সাথে এমন ছলচাতুরি। একটু হট বলে আজ এত শোষণ চলছে আমার সাথে। কি যেন বলছিলে সেদিন? তোমার ঘ্রাণ আমার রুহুতে মিশিয়ে দাও। তোমার আর শুনতে পারল না পঙ্খী। ইন্ধনের মুখে হাত চেপে ধরে বলল, দেখুন, এসব ফালতু কথা বন্ধ না করলে কিন্তু আমি আপনার সাথে কথা বলবো না, আর আপনার সাথেও থাকবো না। আমি ছায়ার সাথে গিয়ে ঘুমাবো। ছাড়ুন আমাকে। ইন্ধন পঙ্খীকে আরও শক্ত করে ধরে বলল, সাহস থাকলে গিয়ে তো দেখাও, একদম ঠ্যাং ভেঙে খাটে বসিয়ে রাখবো। পঙ্খী অভিমানের সুরে বলল, কেন? আমি নাকি আপনার সাথে শাসন করি? তাহলে আমাকে কি দরকার আপনার? হ্যাঁ, শোষণ তো করো, বাট আই জাস্ট লাভ দিস কাইন্ড অফ শোষণ। আমি তো এমন শোষণ বারবার চাই। শোষণ করতে করতে আমাকে শেষ করে ফেলো, একেবারে নিংড়ে ফেলো আমাকে। ছি, কি ছিরি কথা এসবের। এখনই দেখাচ্ছি কি কথা এসব। কথাটা বলেই ইন্ধন পাচা কোলে তুলে নিল পঙ্খীকে। পঙ্খী লাজুক হেসে লুকিয়ে পড়ল ইন্ধনের বুকে। সকালে ঘুম থেকে চোখ মেলে রোজকার মতোই ইন্ধনের বেড়াচালে আবদ্ধ পেল নিজেকে। অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে উঠে দাঁড়ালো সে। উঠে দাঁড়াতেই দেখলো কাল রাতের কফির মগটা টেবিলের ওপর কাত হয়ে পড়ে আছে। কফি টেবিলের ওপর নিচ দিয়ে গড়িয়ে পড়েছে। হয়তো কাল রাতে বিড়ালের কাজ এসব। এ বাড়িতে বিড়ালের মেলা রয়েছে একেবারে। পঙ্খী আগে ওয়াশরুমে গিয়ে গোসল করে এসে নামাজ আদায় করে নিল। তারপর ভেজা কাপড় নেড়ে দিতে বারান্দায় আসতেই চমকে গেল সে। বারান্দায় একটা বিড়াল কেমন মরার মতো পড়ে আছে। পঙ্খী পাশে থাকা একটা লাঠি দিয়ে খোঁচা মেরে দেখল নড়ে না।
তার মানে সত্যিই মরে গেছে বিড়ালটা। পঙ্খী খেয়াল করলো বিড়ালের মুখের সাথে কফি লেগে চিটচিটে হয়ে আছে। আতকে উঠল পঙ্খী। তবে কি বিড়ালটা ওই কফি খেয়েই মরেছে? ভাবতেই অন্তর কেঁপে উঠল পঙ্খীর। ওই কফি তো ও ইন্ধনের জন্য এনেছিল। তাহলে কি কফিতে কেউ কিছু মিশিয়েছে? কিন্তু কফি তো আমি নিজেই বানিয়ে আনলাম, তাহলে কে কি মেশাবে? পঙ্খীর মনে পড়ল কফি বানানোর মাঝে ও কিছু পড়ার শব্দে বাইরে এসেছিল। তাহলে কি তখনই কেউ কিছু মিশিয়েছে? কিন্তু কে করবে এই কাজ? পঙ্খীর হঠাৎ মনে পড়ল সেই বৃদ্ধ মহিলার কথা। সে বলেছিল আমার স্বামীর উপর কালো ছায়া আছে, ওর জানের ভয় আছে। তবে কি সেই মহিলা সত্যিই বলেছিল এই কফি যদি আমার ইন্ধন খেতে? তাহলে আর ভাবতে পারে না পঙ্খী। হৃৎপিণ্ড থমকে ওঠে কেমন। হঠাৎই চিৎকার করে ওঠে পঙ্খী। ইন্ধনের বাহুবন্ধনে আতঙ্কে কাঁপছে পঙ্খী। দুই হাতে ইন্ধনের টি শার্ট খামচে ধরে চাপটে ধরে আছে তাকে। আজ অজান্তেই নিজের হাতেই ইন্ধনের ক্ষতি করতে যাচ্ছিল ও। কাল যদি ইন্ধন কফিটা খেত তাহলে কি হতে পারত, সেই ভাবনাটাও যেন 1000 বার মৃত্যুর সমান। ভয়ে হৃৎপিণ্ড জমে যাচ্ছে পঙ্খীর। ওর ইন্ধনের কেউ ক্ষতি করতে চায়, কেউ ওর জানের দুশমন হয়ে আছে, আর ও কিনা সেটা জানেই না। এখন কি করবে ও? কিভাবে রক্ষা করবে ইন্ধনকে? ঘরের শত্রুকে কিভাবে খুঁজে বার করবে ও? আবারও যদি কেউ ইন্ধনকে কিছু করার চেষ্টা করে কি করবে? মস্তিষ্ক শূন্য হয়ে যাচ্ছে পঙ্খীর। ভীতি যেন ওর সর্বাঙ্গ গ্রাস করে নিচ্ছে। ইন্ধনের কিছু হয়ে গেলে বাঁচবে কি করে ও? ওর দুনিয়ায় তো শুধু ইন্ধন। এদিকে ইন্ধন পঙ্খীর এই আচমকা ভীতির কারণ কিছুই বুঝতে পারছে না। তখন ঘুমের মাঝে থাকতেই পঙ্খীর চিৎকার শুনে ধরপড়িয়ে ওঠে সে। পঙ্খীর কাছে ছুটে গিয়ে দেখে আতঙ্কে কেমন স্তম্ভিত হয়ে আছে পঙ্খী। ইন্ধন পঙ্খীর কাছে গিয়ে চিন্তিত হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। কিন্তু পঙ্খী যেন বাকশক্তিহীন হয়ে গেছে। কিছুই বলতে পারে না সে। ইন্ধন তার কাঁধ ধরে আলতো ঝাঁকিয়ে জানতে চায় কি হয়েছে। পঙ্খী তখন ভয়ার্ত চোখে তাকিয়ে আচমকা চাপটে ধরে ইন্ধনকে। ছেড়ে দিলেই বুঝি হারিয়ে যাওয়ার ভয় আছে, এমনটাই মনে হয় পঙ্খীর। ইন্ধন বুঝতে পারে পঙ্খী কোনো কিছু নিয়ে ভয় পেয়েছে। ইন্ধন পঙ্খীকে পাজা কোলে তুলে নিয়ে রুমের বিছানায় এসে বসে। তখন থেকে ওভাবেই চাপটে ধরে আছে ইন্ধনকে। ইন্ধন পঙ্খীর মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর পঙ্খী একটু শান্ত হয়ে আসলে ইন্ধন বলে উঠল,